সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা থেকে। আছি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। আমি এইচ.এম. মেহেদী হাসান। আজ অমর একুশে গ্রন্থমেলায় আমরা হাঁটতে হাঁটতে একজন লেখককে সন্ধান পেয়েছি। সেই লেখককে আপনারা সবাই চেনেন, হরিশঙ্কর জলদাস। কেমন আছেন স্যার, ভালো আছেন? ভালোই আছে। এবারের অমর একুশে গ্রন্থমেলায় কেমন দেখছেন? এবার আসলাম, আমরা দ্বিতীয় দিন এসেছি। একটা মজার ব্যাপার হলো যে অন্যান্য বছর যে বইমেলাতে প্রথম যে অর্ধটা প্রায় ধরেন 14 দিন একটু নিষ্প্রাণ থাকে, ম্রিয়মাণ থাকে এবং কিছু কিছু মানুষ আসা যাওয়া করে। এবার আমি গত 6 তারিখ ঢুকে আমি একটু চমকে গেলাম। আজকে আমার সেই চমকানোর আরও গাঢ়তর হয়েছে যে প্রচুর মানুষ হাঁটছে, তেমন করে বই কিনছে না। বই কেনার অভ্যাস বাঙালিদের মধ্যে এখনো হয়ে ওঠেনি। সেটা বহু বছর আগে থেকেও এই অভ্যাসটা ছিল। আমি বারবার এই ক্ষুব্ধ অভিযোগ করি, যারা ঢুকেন প্রতি 3 জনে যদি একজন একটা বই কিনতেন তাহলে লেখকদেরও না খেয়ে মরতে হতো না, প্রকাশকদেরকেও আর খাবি খেতে হতো না। প্রচুর মানুষের ভিড় হচ্ছে, আনন্দ সংগ্রহের জন্য, আনন্দ বিলাবার জন্য হতে এসছে। জনসমাগমের দিক থেকে যদি বিচার করেন তাহলে আমি অবশ্যই বলবো যে অন্যান্য বছরের তুলনায় পাঠক এবং আনন্দ সংগ্রাহী পাঠকের সংখ্যা অনেক বেশি। আমি একেবারেই আশাহীন মানুষ নই, নিরাশবাদী মানুষ নই। হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে পড়লে হয়তো কোনো একটা বইয়ের দোকানে যাবেন, যে কোনো দামের যে কোনো বিষয়ের একটা বই ওরা কিনবেন। মানুষ কত কিছু কিনে, একটা ঘড়ি থাকা অবস্থায় 3টা ঘড়ি কিনে, ক্যাটস আপনার 2 জোড়া থাকার পরেও আবার আরেক জোড়া কিনে। কিন্তু বই আমার বাড়িতে একটা আছে এই অজুহাতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বই আর কিনে না। বই যে কেনে না পাঠক, কেন মনে হচ্ছে? বেশিরভাগ সময় ঘুরতে আসে, কেন মনে হয় আপনার? সেটা হলো যে পাঠাভ্যাস। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, মানে বয়সের অভিভাবক যারা আছি, তারাও দায়ী। আমরা খুব ছোটোবেলা থেকে আমাদের সন্তানদের, আমাদের নাতিদের, দৌহিত্রদের আমরা অভ্যস্ত করে তুলি নেই যে বইও জীবনের একটা আনন্দ হতে পারে, বইও জীবনের একটা সঙ্গী হতে পারে। আসলে আপনি ভেবে দেখুন, আপনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সারা জীবনের বন্ধু, কিন্তু একটা সময়ে আপনি আমাকে ছেড়ে যাবেন, বা সময়ের একটা সময়ে আপনি আমার থেকে বিচ্ছিন্ন হবেন, আপনার চাকরির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক। কিন্তু একটা বস্তু আপনাকে ছেড়ে যায় না, তার নাম হলো বই। বউ ছেড়ে যায়, বই কিন্তু ছেড়ে যায় না। সেই জন্য বইকে আমাদের জীবনের প্রধান অনুষঙ্গ করা উচিত। সেই অনুষঙ্গের বিষয়টি আমরা খুব ছোটোবেলা থেকে আমাদের সন্তানদেরকে আমরা সেভাবে শিখিয়ে আসিনি, এবং যারা নতুন যে প্রজন্ম তাদের মধ্যেও সেরকম জাগরণ হয়নি। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ, ধরেন এখন মোবাইলের যুগ চলে আসছে, ফেসবুকের যুগ চলে আসছে, এতেও অনেকে অনুরক্ত হয়ে পড়েছে। ফলে বই একটা সামনে খুলে রেখে আলোতে পড়বে, সেই সময়টা হয়তো ওরা দিতে পারছে না। কিন্তু একটা বয়সের একটা সময়ে গিয়ে এরা বুঝে নেয় যে ফেসবুক বলেন, মোবাইল বলেন, অন্য আত্মীয় বলেন, বন্ধু বলেন, কেউ আপনজন নয়, যেমন করে বই বন্ধু প্রত্যেকের। কিন্তু আমাদের তো বইমেলা দীর্ঘ সময়ব্যাপী হয়, পৃথিবীর আর কোথাও হয়তো এত দীর্ঘ সময় নিয়ে হয় না। তো এত দীর্ঘ সময় নিয়ে হয়, বইমেলা নিয়ে আমরা ব্যস্ত থাকি, তারপরও এইটার প্রভাব কেন জনসাধারণের মাঝে ওইভাবে ফেলে না? এটা একটা বিচিত্র প্রশ্ন, এই উত্তর খুঁজে ফিরছি আমি। ধরেন আমার বয়স তো 72 বছর, হয়তো 20 বছর বয়স থেকে আমি এই বই মেলা টেলা আসা যাওয়ার সাথে শুরু করেছি। এই 50টি বছর ধরে আমি আমার জীবনে সেই প্রশ্নটা খুঁজছি যে মানুষ কেন বই কিনে না। কয়েকটা দেশের বইমেলা আমি গেছি, আমি পশ্চিমবঙ্গের বইমেলাতেও গেছি। সেখানে ওরা করেছে কি, ওদের বই দোকানে, অর্থাৎ কলেজ স্ট্রিটের দোকানে 25%, 27% দেয়, কিন্তু বইমেলাতে এরা দেয় 10%। ফলে ওখানে খুব বেশি বই বিক্রি হয় না। কিন্তু আমাদের বইমেলাতে স্টলে যে মানে মূল যে বই দোকানে যে কমিশন দেয়, এখানে কিন্তু তার চেয়ে কম দেয় না, বরং বেশি দেয়। ফলে এখান থেকে বেশি বই কেনা উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত বই কিনছে না। এবং কেন কিনছে না এই প্রশ্ন আমি ঘুরে ফিরছি। এমন কি হতে পারে যে পাঠক প্রতারিত হচ্ছেন, অর্থাৎ কোনো কারণে বই পড়ে তিনি হয়তো আর আশা করছেন না যে পরবর্তী আর বইটা কিনবেন? সেটাও ঠিক,
সেটাও ঠিক। যারা বই কিনছেন তাদের পয়সাগুলো তো আর এমনি এমনি আসেনি, টাকাগুলো এমনি এমনি আসেনি। যারা চাকরি করেন তাদের বেতনের টাকা দিয়ে কিনছেন, যারা চাকরি পান নাই তাদের মা বাবার টাকা দিয়ে কিনছেন। এইভাবে যে শ্রমের টাকা, ঘামের টাকা এবং এই টাকাগুলো আয় করতে কষ্ট হয়েছে, কিন্তু একটা বই যখন কিনে যখন পড়তে গেলেন প্রথম পংক্তিটাই যদি ভুল হয় এবং টোটাল বই কষ্ট করে পড়বার পরে যদি মানে জীবনের কোনো অনুষঙ্গ সেখান থেকে খুঁজে পাওয়া না পায়, তাহলে তার তো এই আফসোস লাগতেই পারে যে টাকাটা জলাঞ্জলি গেল। ফলে টাকা জলাঞ্জলি যাবে এই ভয়েও হয়তো কেউ কেউ বই কিনছে না, এবং কোন বই কিনবে তার পথ নির্দেশনা দেওয়ার জন্য মতো করেও তেমন কোনো সেন্টার আমাদের এখানে গড়ে ওঠে নেই, যার জন্য বইয়ের প্রতি হয়তো বিরাগ পোষণ করছে কেউ কেউ। আপনার লেখালেখির বিষয় তো একদম প্রান্তিক পর্যায়ের মানুষ। এই যে প্রান্তিক পর্যায়ের মানুষকে একদম জীবন্ত করে পাঠকের সামনে উপস্থাপন করা, এটা দুঃসাধ্য একটি কাজ আসলে। লেখকরা সেটি পারেন, পাঠকরা আমরা যারা মোহিত হই আপনার লেখা পড়ে। এবছর আসলে আপনার তেমন কোনো লেখা আসছে কিনা, বা এবছর নতুন কি লেখা আসছে? হ্যাঁ, এবছর আমি তো আসলে এই যে আপনি বললেন প্রান্ত মানুষদের নিয়ে লিখি, এটার পশ্চাতে একটা কারণ আছে। কারণ হলো যে এটা আমি সমাজ ঋণ পরিশোধ করতে চাই। আমি যেখানে জন্মেছি তারা অতি অবশ্যই তথাকথিত ছোট লোক, নিম্নবর্গীয় মানুষ, জেলে সমাজে জন্ম, জেলে, মেথর, বেদ, মুচি, এরা তো অবশ্যই সমাজে অবহেলিত মানুষ। তাদের নিয়ে লেখার কেউ ছিল না বলে আমি লিখতে শুরু করেছি, এবং আমার একটা সমাজ ঋণ আছে। ফলে আমার প্রথম উপন্যাসটা কিন্তু আমি জেলেদের নিয়ে লিখেছি, যেখানে আমি জন্মেছি। এবং পরবর্তীকালে দেখেছি বইটই ঘেটে যে তেমন কেউ তেমন করে এগিয়ে আসে না এদের জন্য লিখবার জন্য। আপনি দেখুন, এই যে আমরা বলি যে মাছে ভাতে বাঙালি, মাছটা সাপ্লাই দিচ্ছে যে জেলে, গালিটা তার জন্য তুলে রাখি। ফসল যে দিচ্ছে, ধান যে ফলাচ্ছে, তাকে হাইলার পোলা বলে গালি দিচ্ছি। এই গালিটা তাদের জন্যই রাখি যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমাদের বাঙালির মধ্যে এই চেতনা কবে হবে যে যারা চারপাশ আমাকে অনেক দূরে 5 মাইল দূর থেকে যে রিক্সার টেনে ঘাম ঝরিয়ে আমাকে বইমেলায় পৌঁছে দিচ্ছে, তাকে নিয়ে কেন আমরা লিখি না? সে তো আমার জীবনের একটা প্রধান অনুষঙ্গ, প্রধান প্রয়োজনীয় একটা বিষয়। আমরা লিখি ভালোবাসা, আমরা লিখি আকাশ পাতাল ইত্যাদি নিয়ে, অলৌকিক বিষয়গুলো নিয়ে। তো এইগুলো থেকে আমার দৃষ্টি এদের প্রতি পড়েছে, এবং সেই জন্য আমি তাদেরকে, আমি রমনা পার্কে ভিক্ষুককে নিয়ে লিখেছি। তারপরে যারা আমাদের একসময়ে আমাদের আবর্জনা পরিষ্কার করতেন, বিষটা পরিষ্কার করতেন, তাদের নিয়ে লিখেছি। কী কী লিখেছি সেটা পাঠক জানেন, আপনিও জানেন। এবং একসময় লিখতে লিখতে আমার দৃষ্টিটা একটু পাল্টে গেছে। আমি গত 4-5 বছর ধরে আমি পৌরাণিক উপন্যাস, হিন্দু মিথোলজির যে পৌরাণিক উপন্যাসগুলো, এগুলো নিয়ে লিখতে শুরু করি। অনেকে প্রশ্ন করছেন যে আপনি পৌরাণিক উপন্যাস, আপনি কি বাস্তবতা থেকে পালিয়ে গেলেন? এই যে মেথড, জেলে, এরা তো বর্তমান বাস্তব জীবনের পৌরাণিক অলৌকিক যুগের 1000 বছরের পুরনো চরিত্রগুলো নিয়ে কেন একলব্যকে নিয়ে লিখেছেন? একলব্যকে নিয়ে লিখেছি। আপনি দেখবেন যে একলব্যের কথা আপনি বললেন, একলব্য কিন্তু সমাজের সবচেয়ে নিম্নতর বেধ সমাজের মানুষ, তাকে নিয়ে লিখেছি। এবং মহাভারতের সবচেয়ে নিন্দিত, সবচেয়ে অবহেলিত একটা চরিত্র। আর যে উপন্যাসগুলো কর্ণ, দুর্যোধন, তারপরে কুন্তি, মৎস্যগন্ধা, বা এবছর সর্পনৌকা বেরিয়েছে, এরা সবাই কিন্তু সমাজে, মানে সেই সময়ের সমাজে অবহেলিত, নিন্দিত চরিত্র। তাদেরকে নিয়ে সেই অলৌকিক বা পৌরাণিক কাহিনীর মধ্যেই আমি বর্তমানকে খুঁজবার চেষ্টা করে যাচ্ছি। ফলে সেই নিম্নবর্গীয় মানুষ, এই যুগের মানুষ এবং সেই যুগের মানুষের মধ্যে একটা সমতা আনবার জন্য আমি পৌরাণিক কাহিনীগুলোকে বেছে নিয়েছি। আপনার লেখালেখি দিয়ে আমরা যেমন সমৃদ্ধ হচ্ছি, জীবন বাস্তবতা তুলে আসছে যেরকমভাবে, একই সাথে সাহিত্যের একটি যে ধারা আপনি তৈরি করছেন জীবনকে তুলে আনার বিষয়ে, আমরা যদি জানতে চাই, আপনি তো এই লেখালেখি করতে গিয়ে পুরস্কৃতও হয়েছেন। পুরস্কার, নিন্দিত তো অবশ্যই হয়েছেন কারো কারো দ্বারা হয়তো, কিন্তু আমরা জানতে চাই পুরস্কার পেলে আপনি আবার তখন কেমন লাগে? পুরস্কার তো মানুষকে সবসময় উজ্জীবিত করে, অহংকারীও করে। আমাকে পুরস্কারগুলো অহংকারী করে নাই। আমাকে সবসময় একটা পুরস্কার একটা দায়ভার আমার কাঁধে চাপিয়েছে। অনেকে ধরেন, বলা ঠিক হবে কি না জানি না, যে পুরস্কার পাওয়ার পরে উজ্জীবিত হয়ে যা ইচ্ছা লিখতে শুরু করেন। কিন্তু আমি যত পুরস্কার পেয়েছি আমি মনে করেছি যে আমার দায়িত্ব বাড়লো। আগামী বছর এসে এই পুরস্কারপ্রাপ্ত লেখকের বই খুঁজবে, সেখানে যদি আমি বর্তমানে নিজেকে যদি
উতরিয়ে যেতে না পারি, অতিক্রম করতে না পারি, তাহলে পাঠক আমাকে গালি দেবে, যারা পুরস্কার দিয়েছে তাদেরকেও গালি দেবে। একজন অযোগ্য লোককে পুরস্কার দেওয়া হয়েছে, সেই জন্য প্রতিটি পুরস্কার আমাকে সবসময় একটা প্রতিযোগিতায় ফেলে দিয়েছে, নিজের সাথে নিজের প্রতিযোগিতা। আপনি সাহিত্যের ছাত্র, শিক্ষক, এটি কি কোনোভাবে প্রভাবিত করেছে আপনার লেখায়? সাহিত্যের শিক্ষক এই বিষয়টা বোধহয় লেখায় এ করেনি, কিন্তু লিখবার জন্য প্রণোদিত করেছে। মানে কেমন করে সেই সময় থেকে প্রচুর বই আমি পড়েছি। লিখতে গেলে তো পড়তে হয়। এই পড়ার প্রবণতাটা আমি আমার অধ্যাপক জীবন থেকে বা তারই ছোটোবেলা থেকে আমি গ্রহণ। আর তরুণদের লেখা কি পড়া হয় এখনকার সময় যারা লেখে? তরুণদের লেখা পড়বো না কেন? তরুণদের লেখা আমি আনন্দ পাওয়ার জন্য পড়ি, আবার নিন্দা করবার জন্যও পড়ি। যারা খুব কাছের ভাবি, তারা যখন একটা অপ্রয়োজনীয় বই লিখে বসে, তখন তাদেরকে কাছে ডেকে বলি, তোমার এই বইটা, বা বাক্য গঠনে যদি ভুল করে তাদেরকে কাছে ডেকে বুঝিয়ে দিই। এরকম আমি নামটা বলবো না এখানে, অনেকটা আমি বলি, এবং তরুণদের কাছ থেকে আমি শিখি অনেক কিছু। আপনার লেখক জীবনের অভিজ্ঞতার আলোকে যদি জানতে চাইব, তরুণ যারা লেখালেখি করছেন, লেখার জগতে প্রবেশ করেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন বা কি পরামর্শ দেবেন? পড়তে হবে দুটো কাজ, লিখবার জন্য দুটো কাজ সবচেয়ে বড়। একটা হলো অভিজ্ঞতা অর্জন করতে। অভিজ্ঞতা দুভাবে অর্জন করা যায়। একটা হলো, যেমন আপনি একজন পাগলিকে নিয়ে উপন্যাস লিখবেন, তাহলে আপনাকে পাগলির খুঁজে, বাস্তব অভিজ্ঞতা খুঁজে, রাস্তায় রাস্তায় খুঁজে বের করতে হবে পাগলিদের জীবন, পাগলদের জীবন। আরটা হলো যে পড়তে হবে তাদের নিয়ে কী কী বই আছে। পড়া ছাড়া, অভিজ্ঞতা ছাড়া লিখতে গেলে সে লেখা কখনো ভালো হবে না। আর সবশেষ প্রশ্ন যদি করতে চাই আপনাকে, যে আজ থেকে 10 বছর পরে হরিশঙ্কর জলদাস নিজেকে আসলে কোথায় দেখতে চায়? আমি খুব অচিরেই হয়তো লেখা ছেড়ে দেব। আমার লেখা পাঠকরা গ্রহণ করছে কিনা এই বিষয়টা আমি কিন্তু অবজার্ভ করি। সবাইকে একটা পর্যায়ে থেমে যাওয়া উচিত। যারা নাচে স্টেজে, তারা গানের শেষের দিকে কিন্তু থেমে যায়, ওরা জানে যে এখানে তার থেমে যাওয়া উচিত। ঠিক প্রত্যেক লেখক কবিকেও একটা বিশেষ বয়সে এসে কিন্তু লেখা থামিয়ে দেওয়া উচিত। আবেগে পড়ে লিখতে গেলেও বা জেদে লিখতে গেলেও সেই শেষের লেখাগুলো ভালো হয় না। আমি চাই যে আজ থেকে 10 বছর পরে আমি লিখি বা না লিখি, আমার যদি 3টা, 2টো, 1টা বইও যদি জীবিত থাকে, যেমন আমি সৈয়দ ওয়ালিউল্লাহর কথা বলি, তিনি 4টা উপন্যাস লিখেছেন, কিন্তু আমরা বলবার সময় সেই লাল সালের কথা বলি। আমরা মাইকেল অনেক গ্রন্থ রচনা করেছেন, আমরা তার জন্য যখন বলি তখন আপনার এই মেঘনাদ বধ কাব্যের কথা বলি। এরকম প্রত্যেক লেখককে 1টা 2টা বই বাঁচিয়ে রাখে। অজস্র বইয়ের মধ্যে আপনি হুমায়ুন আহমেদ বলেন, আপনি মাহমুদুল হক বলেন, আরও বিখ্যাত যারা আছেন, বিভূতিভূষণ বলেন, সত্যজিৎ রায় বলেন, এমনকি রবীন্দ্রনাথকেও বলেন, সাধারণ পাঠকের মধ্যে 2-4টা বই নিয়ে, 2-1টা বই নিয়ে বেঁচে থাকে। আমার যদি 1টা 2টা বইও বেঁচে যায়, তাহলে কালের বিচারে আমি হয়তো আরও কিছুদিন বেঁচে থাকবো। দৈহিকভাবে মরেও পাঠকদের মধ্যে আরও কিছুদিন বেঁচে থাকবো। সে বাঁচাটাই আমার জন্য সবচেয়ে মহার্ঘ হবে। আমরা চাই আপনি দৈহিকভাবেও দীর্ঘদিন বেঁচে থাকুন এবং আপনার সাহিত্য বাংলা সাহিত্যে অমর হয়ে থাকুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে, আমরা কথা বলছিলাম প্রখ্যাত কথা সাহিত্যিক হরিশঙ্কর জলদাসের সাথে। তিনি যেটি বলছিলেন যে এমন সাহিত্য তিনি রচনা করতে চান যেই সাহিত্য দিয়ে তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন। আসলে লেখক তো তাই চান, তেমনি আমরাও সবাই চাই যে লেখক তার লেখার মাধ্যমে বেঁচে থাকবেন, বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে। সেই আশাবাদ ব্যক্ত করে বইমেলা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।